আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয়। গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, যারা ১৭০০ শহীদের লাশের উপরের দায়িত্ব নিয়েছে, তারা কেন একটা বেইনসাফি সিদ্ধান্ত নিয়েছে? দুইটা কারণে নিয়েছে। একটা হচ্ছে যে তারা গরিব মানুষের, যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন, তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা, তারা সমাজের এলিট, আপার ক্লাস। তারা বোধ করেন না এখানে আলুর কেজি ৫ টাকাটা ৫০ টাকায় হইলে, পেঁয়াজের কেজি ৪০ থেকে ২০০ টাকা হইলে, চিনির কেজি ৭০ থেকে টাকা হইলে কার কি ওনাদের কিছু যায় আসে না, কারণ ওনারা বাজার করেন না। ওনাদের আয়াবুয়া আছে, ওনাদের দারোয়ান আছে। প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ, দেশের ৭০-৮০% গরিব মানুষকে কিভাবে এফেক্ট করবে। দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই, যেটা ভুল করেছেন, সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় করবার একটা পদ্ধতিতে গেছেন, যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক, আমলাতান্ত্রিক বাস্তবতা। এক্সাম্পল দেই আপনাদের। বারবার ট্যাক্স বাড়ে, বারবার ভ্যাট বাড়ছে, শুল্ক বাড়ছে আমাদের উপরে। আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন? বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না, তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে ৫০,০০০ টাকা সে ক্যাশ পায়। তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে? তাকে আপনি প্লট দিচ্ছেন, বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনি প্লট দিচ্ছেন, ফ্ল্যাট দিচ্ছেন, রাজুকের সুযোগ সুবিধা দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, বিদেশে যাবার সুযোগ সুবিধা দিচ্ছেন, রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না? তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি, আপনি তো ব্যয় সংকোচন করবেন, আপনি খরচ কমাবেন। আপনার উপার্জন যদি কমে যায়, আপনি বাজারে চিন্তা করেন, আপনি ব্যক্তির কথা চিন্তা করেন, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার আয় বাড়ছে না।